বাংলাদেশে অবৈধ ইউনূস সরকারের আমলে শরীফ ওসমান হাদী নামে একটি ভয়ঙ্কর রাজনৈতিক গুটি তৈরি করে তাকে হত্যা করে আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী রাজনীতিকে চরম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। হাদী হত্যাকারী হিসাবে একবার আওয়ামী লীগকে, একবার ভারতকে দায়ী করে বাংলাদেশে যে ভয়ঙ্কর মব সন্ত্রাসের ঘটনা ঘটানো হয়েছিল তা কিছুদিন চাপা ছিল, কিন্তু বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে ভারতেরই পশ্চিমবঙ্গে কথিত হাদী হত্যাকারী হিসাবে দুজনকে গ্রেপ্তার এবং পুলিশের কাছে তাদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। মনে হচ্ছে আগামী 2-3 দিন আবারও হাদী এবং হাদী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনীতিরও নয়া গতিপথ শুরু হতে যাচ্ছে। দীর্ঘ নাটকীয়তা, পাল্টাপাল্টি অভিযোগ এবং তুমুল রাজনৈতিক অস্থিতিশীলতার পর অবশেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনের ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়ার ঘটনাটি নিঃসন্দেহে এই মুহূর্তে ঢাকার রাজনীতির সবচেয়ে বড় গেম চেঞ্জার। গত শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF কর্তৃক এই দুই অভিযুক্তকে গ্রেপ্তারের খবরটি যখন রোববার প্রকাশ্যে আসে, তখন ঢাকার তদন্তকারী সংস্থাগুলোর পূর্ববর্তী দাবি এবং বিশ্বাসযোগ্যতা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। ভারতীয় পুলিশের ভাষ্যমতে বাংলাদেশে চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ সংগঠনের পর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে এই দুজন ভারতে অবস্থান করছিলেন এবং পরিস্থিতি ঠান্ডা হলে পুনরায় বাংলাদেশে প্রবেশের ছক কষছিলেন। আদালত তাদের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, যা এই রহস্য জট খোলার প্রাথমিক ধাপ মাত্র। এই গ্রেপ্তারের ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR ও ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে যে তথ্য সামনে এসেছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ তদন্তের এক বড়সড় গলদ অথবা সাজানো চিত্রনাট্যের দিকে ইঙ্গিত করছে। স্মরণ করা যেতে পারে যে হাদী হত্যার পর বাংলাদেশে যে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল। হত্যার দায়ভার সরাসরি আওয়ামী লীগ এবং প্রতিবেশী দেশ ভারতের ওপর চাপিয়ে দিয়ে এক অরাজক পরিস্থিতির জন্ম দেওয়া হয়েছিল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ভারতই আজ হাদী হত্যার মূল আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে। এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ভারত যদি সত্যি এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারিগর হতো, তবে তারা কি নিজেদের মাটিতে হত্যাকারীদের আশ্রয় দেওয়ার পরিবর্তে গ্রেপ্তার করে উল্টো বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করত? কোন রাষ্ট্র কি তার নিজের অ্যাসেট বা গুপ্তচরের পরিচয় এভাবে ফাঁস করে দেয়? এই গ্রেপ্তারের মধ্য দিয়ে অন্তত ভারতীয় এজেন্সির কারসাজি নামক যে ধোঁয়াশা তৈরি করা হয়েছিল, যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, তা অনেকাংশে ফিকে হয়ে গেছে। সবচেয়ে বিস্ময়কর এবং উদ্বেগজনক বিষয় হলো বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা। হাদী হত্যার পর তড়িঘড়ি করে যেভাবে জজ মিয়া নাটকের অবতারণা করা হয়েছিল তা এখন দিবালোকের মতো পরিষ্কার। পুলিশ এবং ডিবি এর আগে জানিয়েছিল তারা হাদী হত্যার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে সঞ্জয় চিসিম এবং মোহাম্মদ ফয়সাল নামের দুজন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন। এমনকি প্রধান অভিযুক্ত বলা ফয়সালের বাবা, মা, স্ত্রী এবং শ্যালককেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো, ভারতে STF যদি প্রকৃত ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করে থাকে, তবে ঢাকার আদালতে স্বীকারোক্তি দেওয়া সেই ফয়সাল কে ছিল? কার জবানবন্দি রেকর্ড করলেন ম্যাজিস্ট্রেট? আর যে সঞ্জয় চিসিম ও সিভিয়নকে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আদায় করা হলো, তারা কি তবে নিছক বলির পাঠা? প্রশাসনের নাকের ডগায় কিভাবে এমন একটি সাজানো তদন্ত চললো এবং কাদের স্বার্থ রক্ষার্থে নিরীহ মানুষদের ফাঁসানো হলো, সেই উত্তর এখন নিশ্চয়ই দেবেন তদন্ত কর্মকর্তারা। এই হত্যাকাণ্ডটি কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক দাবার চাল। আওয়ামী লীগ মাঠে ছিল না, তারা রাজনীতিতে কোণঠাসা ছিল, তাদের শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন। এমন পরিস্থিতিতে হাদীর মতো একজন ছাত্র নেতাকে হত্যা করে তাদের কি ফায়দা হতে পারে তা যুক্তিতে ধোপে টেকে না। বরং হাদী হত্যাকে পুঁজি করে যারা জল ঘোলা করে সেই পানিতে মাছ শিকার করতে চেয়েছিল, তাদের দিকেই আপনি সন্দেহের তীর ঘোরাতে পারেন। নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করছে যে ভারতীয় পুলিশের কাছে গ্রেপ্তারকৃত ফয়সাল এবং আলমগীর জেরার মুখে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে।
তারা স্পষ্টভাবে জানিয়েছে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা বা অর্থদাতা হিসাবে ভারত কিংবা আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই, বরং তারা এমন কিছু নাম উচ্চারণ করছে যা বর্তমান সময়ের অনেক বিপ্লবীর, তথাকথিত বিপ্লবীর, জুলাই সন্ত্রাসীর মুখোশ খুলে যাবে। লেখক এবং ব্লগার মহিউদ্দিন মোহাম্মদ তার ফেসবুক স্ট্যাটাসে যে ইঙ্গিত দিয়েছেন তা পরিস্থিতিকে আরো জটিল এবং কৌতূহলোদ্দীপক করে তুলেছে। তিনি উল্লেখ করেছেন যে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতীয় পুলিশের কাছে ডাকসুর এক প্রভাবশালী সাবেক নেতা, যাকে তিনি এ হিসেবে চিহ্নিত করেছেন, এবং ইনকিলাব মঞ্চের আরেক শীর্ষ নেতা যাকে তিনি বি হিসেবে চিহ্নিত করেছেন, এবং আরো 8 জনের বিরুদ্ধে স্বীকারোক্তি দিয়েছেন। এই তথ্য যদি সত্য হয় তবে এটি নিশ্চিত যে হাদি ছিলেন তার দলের বা জোটের অভ্যন্তরীণ কোন্দল কিংবা ক্ষমতার সমীকরণের শিকার, অথবা হাদিকে হত্যা করে তারা আরো বড় ফায়দা হাসিলের চেষ্টা করছিলেন। নির্বাচন বানচাল তার মধ্যে একটি, ইউনূসকে ক্ষমতায় রাখা আরো দীর্ঘ সময় সেটা একটি হতে পারে, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার কিংবা হাদিকে শহীদ বানিয়ে যে কথা বলছিলাম রাজনৈতিক ফায়দা হাসিলের জঘন্য খেলায় মেতেছিল তার খুব কাছের মানুষেরা, যে কথা আমরা বহুদিন ধরে বলেছি, অনেকেই বলেছেন। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডিজিএফআই এর নবনিযুক্ত মহাপরিচালকের ভারত সফরের সময় এই আসামিদের ফেরত পাঠানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। এর প্রেক্ষিতেই ভারতীয় কর্তৃপক্ষের এই সাঁড়াশি অভিযান। এটি দুদেশের নিরাপত্তা সহযোগিতার একটি ইতিবাচক দিক হলেও এটি একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা ব্যর্থতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। হত্যাকারীরা 12ই ডিসেম্বর হত্যাকাণ্ড ঘটিয়ে কিভাবে নির্বিঘ্নে সীমান্ত পাড়ি দিল, হালুয়াঘাট সীমান্ত দিয়ে তাদের পলায়নে কারা সহায়তা করলো, যুবলীগ নেতা তাইজুল বা আমিনুলের নাম জড়িয়ে তাদেরকে খোঁজা হচ্ছিল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে এই পলায়ন প্রক্রিয়ার সঙ্গে আরো বড় কোনো শক্তি জড়িত থাকতে পারে, যারা প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে বা ইউনূস সরকারই যাদের পাঠিয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। তাদের দেশে ফিরিয়ে এনে যখন নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে তখন থলের বেড়াল বেরিয়ে আসতে বাধ্য। তবে সংখ্যাও কম নয় যারা এতদিন তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, যারা ভুয়া আসামি সাজিয়ে স্বীকারোক্তি আদায় করেছে, তারা কি প্রকৃত সত্য উন্মোচিত হতে দেবে, নাকি ফিরিয়ে আনার পথেই বা কারাগারে অন্য কোনো দুর্ঘটনা ঘটাবে তারা? হাদি হত্যাকাণ্ড ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইনের অংশ বই, অন্য কিছু নয়। অবৈধ ইউনূস সরকারের আমলে মব জাস্টিস এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে কিভাবে সত্যকে কবর দেওয়া হয়েছে, হাদি হত্যাকাণ্ড তার প্রমাণ। ভারত যদি এই আসামিদের হস্তান্তর করে এবং বাংলাদেশে যদি সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া চলে তবে হয়তো দেখা যাবে যাদের বিপ্লবী বা ত্রাতা বলে আমরা জেনেছি এতদিন, তাদের হাতই আসলে হাদির রক্তে রঞ্জিত। এটাই জুলাই সন্ত্রাস, এটাই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার কৌশল ছিল তাদের। সত্য উদ্ঘাটনের এই প্রক্রিয়ায় আগামী দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদি হত্যার রহস্যভেদের সঙ্গে সঙ্গে হয়তো অনেকেরই রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটবে, আবার অনেক লুকোনো সত্য জনসম্মুখে চলে আসবে। এখন শুধু দেখার অপেক্ষা কেচক খুঁড়তে গিয়ে শেষ পর্যন্ত বিষধর সাপ বেরিয়ে আসে কে সেই সাপ বলেন তো? দর্শক, প্রফেসর ইউনূসের আমলে যে ডিজিএফআই-কে নিয়ে যাচ্ছে তাই বাজে রকমের কথা আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে নতুন রাজনৈতিক দলের নেতাদের মুখে শুনেছি। সেনাবাহিনী সম্পর্কে যে সকল বাজে কথা তাদের মুখে শুনেছি, সেনা প্রধানকে নিয়ে যে সকল বাজে কথা আমরা তাদের মুখে শুনেছি, সেই সবের পরেও আমাদের সেনাবাহিনী, আমাদের সেনাপ্রধান, আমাদের ডিজিএফআই যে তার কাজে এবং তার দায়িত্বে অবিচল রয়েছে সেটা আবারও প্রমাণ হলো। হাদি হত্যাকাণ্ডের পরে অনেক বেশি আমরা আওয়াজ তুলেছি বটে, কিন্তু ভারতে কিভাবে তারা পালিয়ে গেল সেই ব্যাপারে কোনো ব্যাপার কথাবার্তা কিংবা গঠনমূলক আলোচনা সেগুলো আমরা দেখিনি। সেখানেও নানাভাবে প্রতিরক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থা তাদেরকে দায়ী করা হয়েছে। অবশেষে আইএসপিআর থেকে জানানো হলো চাঞ্চল্যকর তথ্য, ভারতে গতকালকে যে হাদি হত্যাকাণ্ডের প্রধান 2 আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর তারা গ্রেপ্তার হয়েছে। তারা মূলত
বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর গোয়েন্দা জালেই আটকা পড়েছে। এটা ডিজিএফআই এর জন্য অনেক বড় গর্বের ব্যাপার। আবার এই গর্বের কথা যখন বলছি তখন এই তো সম্প্রতি কয়েকদিন আগে ডিজিএফআই এর নতুন যিনি মহাপরিচালক কায়সার রশিদ, তিনি ভারতে সফরে গিয়েছিলেন। সেই ভারত সফর নিয়ে নানা ধরনের গুজব রটানোর চেষ্টা করা হয়েছে, নানা ধরনের নেগেটিভ কথা বলার চেষ্টা করা হয়েছে। ডিজিএফআই এর প্রধান কেন ভারতে যাবেন, এটা নিয়ে নানা রকমের আলোচনা আমরা দেখেছি। কিন্তু তিনি যে কেন ভারতে গিয়েছেন এবং তার সম্প্রতি ভারত সফরেই এই ব্যাপারটা যে গোয়েন্দা জালটা বিস্তৃত করা হয়েছে এবং সেই গোয়েন্দা জালেই হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামিরা গ্রেপ্তার হয়ে গেলেন, এই চাঞ্চল্যকর খবরটা এখন আমরা বুঝতে পারছি। এখন কি ওই তথাকথিত নেতারা ডিজিএফআই এর অফিস উড়িয়ে দেওয়ার মতো অধ্যত্বপূর্ণ কথা বলেই যাবেন? চলুন একটু জেনে দেখি কিভাবে হাদি হত্যাকাণ্ডের মূল দুই আসামি ডিজিএফআই এর গোয়েন্দা জালে আটকা পড়ল এবং তার পরের স্টেপে কি কি হচ্ছে। এবার থলের বিড়াল সত্যি সত্যি বেরিয়ে আসে কিনা। দর্শক, বলছিলাম হাদি হত্যাকাণ্ডের দুই প্রধান আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। ভারতীয় পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে বনগাঁ সীমান্ত এলাকা থেকে এবং তাদেরকে ভারতে গ্রেপ্তার করা হতে পারে এরকম ইনফরমেশন তাদের কাছে গিয়েছিল। তারা আবার বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ব্যাক করার প্রস্তুতি নিচ্ছিল, সেরকম একটা তথ্য ডিজিএফআই এর কাছে ছিল। ডিজিএফআই এর সেই তথ্যের ভিত্তিতেই কলকাতা পুলিশ এই দুই আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে। এই তথ্য নিশ্চিত করেছে ডিজিএফআই এবং সেটা উদ্ধৃত করেছে নিউজ 24। নিউজ 24 এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদি হত্যার আসামি ফয়সাল আলমগীর আটক। আইএসপিআর থেকে এই তথ্য নিউজ 24-কে জানানো হয়েছে। যদিও আইএসপিআর থেকে এরকম কোনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আমরা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে খুঁজে পাইনি গত রাত পর্যন্ত। বাংলাদেশের কৌশলী গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ, আলমগীর হোসেন, তাদেরকে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে আটক করা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর থেকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যায়। তার মানে ডিজিএফআই এর নতুন চিফ কায়সার রশিদ, তিনি যে ভারতে এমনি ঘুরতে যাননি সেটা প্রমাণ হলো এবার। ডিজিএফআই এর এক কর্মকর্তা বলতে আমরা ডিজিএফআই এর মহাপরিচালককেই ভারত সফর করতে দেখেছি এবং সেটা নিয়ে নানা ধরনের মুখরোচক আলাপ করার চেষ্টাও করেছে এক শ্রেণীর ওই তথাকথিত প্রাণী, যে প্রাণীগুলো এর আগে ডিজিএফআই সেনাবাহিনী সেনাপ্রধান সম্পর্কে বাজে কথা বারংবার বলে গেছে। বাংলাদেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং গতকাল রাতে মধ্যরাতের পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের পরে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, তারপরে আদালতে নেওয়া হয় এবং মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আরেকটি খবরে নিশ্চিত করা হচ্ছে, এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল আলমগীর 14 দিনের রিমান্ডে। তাদেরকে কলকাতার আদালত 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 14 দিনের রিমান্ডে নিশ্চিত করেই তারা এর পেছনের সমস্ত তথ্য বলবে। এখন কলকাতা পুলিশ তথ্য যেগুলো উদ্ধার করবে সেগুলো নিয়ে আবার বাংলাদেশে নতুন বিতর্ক তৈরি হয় কিনা সেটাও কিন্তু একটা মেটিকুলাস ব্যাপার হতে পারে। কারণ যদি থলের বিড়ালটা এরকমভাবে থলের বিড়ালের চেহারাটা এরকম হয় যে দেখা যাচ্ছে যে ওসমান হাদিকে নিয়ে বেশি কান্নাকাটি যারা করেছে তাদের স্বার্থসিদ্ধির জন্যই এই কাজ করা হয়েছে, এরকম কোনো তথ্য যদি বেরিয়ে আসে তাহলে সেটা বাংলাদেশের বিভিন্ন পক্ষ বলবে যে এটা ভারতীয় রয়ের ষড়যন্ত্র, তারা ষড়যন্ত্র করে এই ধরনের তথ্য প্রচার করার চেষ্টা করছে। আমরা প্রত্যাশা করব অরিজিনাল তথ্যটা বের হোক, হাদি হত্যাকাণ্ডের পেছনে মূল যে কারণ সেই কারণটা জাতি জানতে পারুক, তার জন্য যে দোষী হয়, যারা অপরাধী তারা যেন শাস্তির আওতায় আসে এবং এই গ্রেপ্তার
গ্রেপ্তার, যেহেতু এর সঙ্গে ডিজিএফআই জড়িত, মানে তারা তথ্য দিয়ে ভারতীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করেছে এবং ডিজিএফআই এর মহাপরিচালকের সম্প্রতি ভারত সফরের পরেই এই ঘটনাটা ঘটলো। এতে করে বলা যায় যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের নতুন একটা মাত্রা যুক্ত হয়েছে। তার মানে প্রফেসর ইউনূসের সরকার তারা কিন্তু তাদের আমলেই ইচ্ছা করলে এই কাজটা করতে পারত, যদি তাদের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক থাকতো। এই যে ব্যতিক্রমটা, এই যে উল্টা ঘটনাটা, প্রফেসর ইউনূস সরকারের আমলে এক ধরনের অবস্থা দেখেছি, তারেক রহমানের সরকারের আমলে আরেক ধরনের অবস্থান দেখছি। এই অবস্থান দুটা পরিষ্কার করে দেয় যে ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে বিএনপি সরকার সচেষ্ট হয়েছে। এখন দেখার বিষয় এই দুই আসামি রিমান্ডে কি তথ্য দেয় এবং সেই তথ্যগুলো নিয়ে বাংলাদেশে আবার নতুন বিতর্ক তৈরি হয় কিনা, কবে নাগাদ তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করা হয়। শোনা যাচ্ছে যে তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এখন কোন প্রক্রিয়ায় হস্তান্তর হবে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোনো চাঞ্চল্যকর নতুন তথ্য কি অপেক্ষা করছে আমাদের জন্য? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।